দেখ তো হোয়াইট স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। ঠিক আছে, এইভাবে লেখা তো হেভি কঠিন। দেখা যাচ্ছে না লেখাটা? না, লেখা দেখা যাচ্ছে কিন্তু লেখাটা কঠিন না এভাবে। দাদা একটু বোল্ড করো, দাদা লেখাটা গুলো একটু বোল্ড করো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ ঠিক আছে। এবার ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ দাদা পারফেক্ট পারফেক্ট। হ্যাঁ ঠিক আছে। এটা একটু গন্ডগোল হয়ে গেল লেখা। ল্যাপ্লাস ট্রান্সফর্ম, এটা হচ্ছে আজকের টপিক, ঠিক আছে? এবং এই সাবজেক্টটাই এই সেমে আমি তোদেরকে পড়াবো। মানে আমার আর কোনো ক্লাস আছে তোদের? এইটা বাদ দিয়ে, সার্কিট নেটওয়ার্কস বাদ দিয়ে মেশিন আছে বোধহয়, রাইট? মেশিন আছে দাদা, মেশিন। হ্যাঁ, তো মেশিন ছাড়া যেটা আমি পড়াবো সেটা হচ্ছে এই সাবজেক্টটা। দেখ, আমার এই সাবজেক্টটার নাম কি? সার্কিট অ্যান্ড নেটওয়ার্কস। কিন্তু সার্কিট অ্যান্ড নেটওয়ার্কস এর অনলি এই পার্টটা আমি পড়াবো, ঠিক আছে? বাকি সার্কিট অ্যান্ড নেটওয়ার্কস এইচওডি স্যার মানে এসএস স্যারের ক্লাস রয়েছে দেখবি, আর শুভময় স্যারের ক্লাস রয়েছে দেখবি। আমি শুধুমাত্র তোদের সিলেবাসের মধ্যে 7 নম্বর যেটা, সেই 7 নম্বরটা করাবো, 7 নম্বর ইউনিট যেটা সেটা করাবো, দ্যাট ইজ ল্যাপ্লাস ট্রান্সফর্ম। ওকে, তো ল্যাপ্লাস ট্রান্সফর্ম জিনিসটা কি সেটা আগে বলবো, তার আগে আমি এইটুকু তোদের বলে দিই যে ল্যাপ্লাস ট্রান্সফর্মটা কিন্তু ম্যাক্সিমামটাই হচ্ছে নাথিং বাট আ কাইন্ড অফ ম্যাথামেটিক্স, ঠিক আছে? সুতরাং এটা খুব কমপ্লেক্স একটা ম্যাথামেটিক্স, এবং তোদের টোটাল যে সার্কিট থিওরির যে পার্টটা আছে সার্কিট এন্ড নেটওয়ার্ক, তার মধ্যে সবচেয়ে কমপ্লিকেটেড পার্ট হচ্ছে এইটা, সবচেয়ে স্ট্রেঞ্জ এবং কমপ্লিকেটেড পার্ট, মানে থিওরিটিক্যাল পার্ট। বাকিগুলোতে তাও কিছুটা তোরা প্র্যাকটিক্যালি রিলেট করতে পারবি, এটাতেও প্র্যাকটিক্যালি রিলেট করা যাবে, বাট এটা একটু মাচ মোর কমপ্লেক্স। বাট অ্যাট দ্য সেম টাইম এটা যদি তোরা একটু মানে বুঝে যাস, তাহলে ব্যাপারটা পুরোপুরি সারা জীবনের মতো সহজ হয়ে যাবে। এবং তোদের মধ্যে যারা হায়ার স্টাডিজ করবি, এটা জেনে রাখ, তোদের মধ্যে যারাই হায়ার স্টাডিজ করতে চাস, অনেকে তো আছে যারা চাকরি করবে না বিটেক করবে, ঠিক করেছে, তাদের কিন্তু এই ল্যাপ্লাস ট্রান্সফর্ম ইন অল অ্যাসপেক্টস কাজে লাগবে, সব কটা জায়গায় প্রত্যেকটি সাবজেক্টে এটা কাজে লাগবে। তো এটা হচ্ছে তোদের এই সার্কিট এন্ড নেটওয়ার্কস এর সবচেয়ে কঠিন পার্ট বলে আমার মনে হয়, কিন্তু একই সঙ্গে এটা আবার সবচেয়ে সোজা পার্ট। এবার এই ল্যাপ্লাস ট্রান্সফর্ম কথাটা মানে কে কে আগে শুনেছে একটু বলতো দেখি। হ্যালো, হ্যাঁ, তো ব্যাপারটা মানে কয়েকজন কিছু কিছু ভাষা ভাষা শুনেছে, তো আমি ব্যাপারটাকে একটুখানি তাদের সিম্পলিফাই করি আগে, ঠিক আছে? দেখ, যে কোনো একটা সিস্টেম, হোয়াট ডু উই কল আ সিস্টেম? আ সিস্টেম ইজ আ মেশিনারি অর সামথিং দ্যাট গিভস অ্যান আউটপুট রেসপেক্ট টু অ্যান ইনপুট। মানে আমি যদি এটাকে এরকম ভাবে ড্র করি, এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট। তাহলে ইনপুট আর আউটপুট যার থেকে আমি পাচ্ছি, মানে যাতে ইনপুট দেওয়ার ফলে আমি আউটপুটটা পাচ্ছি, দ্যাট থিং ইজ কল্ড আ সিস্টেম। ওকে, তাহলে এই ইনপুট আর আউটপুটের ব্যাপারটা কিরকম? ধর
আমি যে মোবাইল ফোনের যে টাওয়ারের যে সিগন্যাল, ধর নেটওয়ার্কের যে সিগন্যাল, সেটা ধর ইনপুট, তার ফলশ্রুতিতে আমরা এখানে কি শুনতে পাচ্ছি, কথা শুনতে পাচ্ছি, দ্যাট ইজ দ্য আউটপুট, রাইট? বোঝা গেছে ব্যাপারটা? তো যখন আমরা কোনো একটা জিনিস ইনপুটের জন্য কোনো একটা আউটপুট পাবো, সেই জিনিসটাকে বলা হয় সিস্টেম। এখন এই সিস্টেমটা আমরা ডিজাইন করব কি করে, এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। ধর আমাকে কোনো একটা নির্দিষ্ট কাজ বলে দিয়েছে যে এই ডিভাইসটা এই রকম কাজ করবে, অর্থাৎ কেউ একজন আমাকে বলে দিল যে এমন একটা ডিভাইস বানিয়ে দাও যে ডিভাইসেতে আমি যদি একটা একটা আলো দিই, একটা লাইট বিম ইউজ করি, যে লাইট বিমটার ইন্টেন্সিটি হয়তো সাম ক্যান্ডেলা, এক্স ক্যান্ডেলা, তাহলে অন্যদিকে আমার এক্স ডেসিবেল বা 2x ডেসিবেল সাউন্ড পাবো। এরকম ধর একটা কেউ সিস্টেম ডিজাইন করতে বললো। তোরা নিশ্চয়ই জানিস যে লাইটের যেটা পরিমাপের একক সেটা হচ্ছে ক্যান্ডেলা, আর আমাদের যেটা সাউন্ডের পরিমাপের একক দ্যাট ইজ ডেসিবেল। তো এরকম একটা সিস্টেম কেউ ডিজাইন করতে বললো যেখানেতে একদিকে আমি এরকম একটা ইনপুট দেবো, তার এগেনস্টে এরকম একটা আউটপুট পাবো। তখন আমরা কি করব? দেখ, এটা করার জন্য ভেরিয়াস ওয়েজ আছে, বিভিন্ন রকম সার্কিটরি ডিজাইন করা যায়, কিন্তু এই ডিজাইনটা করার ক্ষেত্রে আমরা ঠিক কোন অ্যাপ্রোচটা নেব? যদি কোনো মানুষ কিছু না জানে, যদি সেরকম ভাবে এই ব্যাপারটা না জানে, তাহলে সে যে অ্যাপ্রোচটা নেবে তাকে বলা হয় ট্রায়াল অ্যান্ড এরর মেথড। অর্থাৎ সে কি করবে, বিভিন্ন রকম নোন কনফিগারেশন অফ সার্কিট একটার সঙ্গে আরেকটা জুড়ে বা একটার সঙ্গে আরেকটা খাপে খাপে বসিয়ে দেখার চেষ্টা করবে যে কোনটাতে ওর ডিজায়ার্ড আউটপুটটা পায়। এটাকে বলে ট্রায়াল অ্যান্ড এরর মেথড। এবার ট্রায়াল অ্যান্ড এরর মেথডের সবচেয়ে বড় প্রবলেমটা কোথায়? ট্রায়াল অ্যান্ড এরর মেথডটা হচ্ছে মানে কি বলবো, এটা আনপ্রেডিক্টেবল, মানে এর কোনো সিওরিটি নেই। এটা হয় তোকে রেজাল্ট দেবে পজিটিভ, অথবা নাও দিতে পারে। কোনো রেজাল্ট আসতেও পারে, নাও আসতে পারে। এবার সেই রেজাল্টটাও হয়তো শুরু করার 5 মিনিট পরেও পেয়ে যেতে পারিস, আবার 5 বছর পরেও পেতে পারিস। সো দেয়ার আর ডিফারেন্ট থিংস অ্যাসোসিয়েটেড উইথ দ্যাট। যে আমি যদি ট্রায়াল অ্যান্ড এরর অ্যাপ্রোচটা নিই, তাহলে কিন্তু আমার সলিউশনের কোনো সার্টেনটি নেই। কিন্তু আমরা যদি ম্যাথামেটিক্যালি যাই, তাহলে কিন্তু সেটার একটা সার্টেনটি রয়েছে। অর্থাৎ আমরা যদি এটাকে অঙ্ক দিয়ে সলভ করার চেষ্টা করি, যে এমন একটা অঙ্ক যে আমাকে বলে দেবে যে একটা সিস্টেমে এই ধরনের ইনপুটের এগেনস্টে এই ধরনের আউটপুট পেতে গেলে ভিতরে এই ধরনের সার্কিট আমাকে ডিজাইন করতে হবে। এবার তোরা মনে করতেই পারিস যে এইটা আবার কি করে সম্ভব, অঙ্ক করে তো আমরা সংখ্যা পাই, অঙ্ক করে তো আমরা এই জাতীয় জিনিসপত্র পাই, তাহলে সে সার্কিট কি করে বলে দেবে? ওয়েল, সেটা বলার জন্য আমরা যে জিনিসটাকে ইউজ করি সেটা হচ্ছে এক ধরনের জটিল ফাংশন। অর্থাৎ দেখা যাচ্ছে যে ধর কোনো একটা সিস্টেম এরকম আছে, যে সিস্টেমে যদি আমি 3 দিই, তাহলে এদিকে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে 7y। 3 দিলে আউটপুট পাচ্ছি 7। দাদা, হ্যাঁ বল। বলছি যে ট্রায়াল অ্যান্ড এরর মেথডের যত অব্দি বলেছিলে তারপর থেকে একটু বলবে আরেকবার। স্যার ফোন করেছিলেন, ওই কারণে আমি বেরিয়ে গেছিলাম। এটা রেকর্ডিং হচ্ছে তো, একটু দেখে নিস, ঠিক আছে? আচ্ছা। আসলে আমাদের টাইমটা এত কম, আর সবাইকার নেটেরও একটা লিমিটেশন আছে, কি আর করা যাবে। তো আমরা এখানে যদি 3 দিই, তাহলে আউটপুট পাবো 7y। এইরকম একটা সিস্টেম আমাকে যদি ডেভেলপ করতে হয়, তাহলে এর ভেতরে অ্যাকচুয়ালি কি হচ্ছে? এর ভেতরে যেটা হচ্ছে সেটা অনেক কিছু হতে পারে। এটা এরকম হতে পারে 3 × 2 + 1 × y, এটা হতে পারে। আবার এটাও হতে পারে
ধর 3 প্লাস 4 ইন্টু 1। তো এরকম ডিফারেন্ট সলিউশন পেতে পারি আমরা এই প্রবলেমটা, ঠিক আছে? বা আরো এরকম আরো গাদা গাদা হতে পারে। এইবার দেখ, আমি যদি এই সেম সিস্টেমটাতে 4 দিতাম কি হতো, 5 দিতাম কি হতো, সেটা যদি আমরা দেখতে চাই, তাহলে ধর আমি এই ইকুয়েশনটা নিয়ে এগোচ্ছি। তাহলে আমার জিনিসটা সিম্পলিফাই করে লিখলে হয় x প্লাস 4y, তাই না? মানে আমি যদি এখন ওই কনস্ট্যান্টটাকে আমি কি করি, একটা ইয়ে দিয়ে রিপ্লেস করে দিই, একটা বীজগণিতের কনস্ট্যান্ট দিয়ে যদি রিপ্লেস করে দিই, তাহলে আমরা কি পাবো, x প্লাস 4y। এবার আমি যাই দিই না কেন, 5 দিই, 6 দিই, হোয়াট এভার দিই, তার জন্য আমি একটা রেজাল্ট পাবো, সেটাকে আমি প্লট করে ফেলতে পারলাম। এখন এই যে x প্লাস 4y, এটাকে আমি কি বলতে পারি? এটাকে আমি কি বলতে পারি? কেউ বলতে পারি সেটাকে আমি কি হিসেবে বলতে পারি? এটা কি? লিনিয়ার ইকুয়েশন। হ্যাঁ, লিনিয়ার ইকুয়েশন। না, এটা তো একটা ফাংশন। রাইট, এটা একটা ফাংশন। এটা হচ্ছে f of x, রাইট? এই পার্টটাতে আমি এতক্ষণ আসতে চাইছিলাম। তার মানে যে কোনো একটা সিস্টেম ক্যান বি রিপ্রেজেন্টেড অ্যাজ এ ফাংশন অফ দ্য ইনপুট। ওকে, any system that can be represented as a function of the input. এবার দেখ, ফাংশন অফ দ্য ইনপুটটা কি জিনিস? ফাংশন অফ দ্য ইনপুটটা যদি আমি পেয়ে যাই, তাহলে ধর আমাকে এখানেতে মানে এটাকে আমাকে ডিজাইন করতে হলো x প্লাস 4y, ঠিক আছে? এই x প্লাস 4y টাতে আমি কি করব, তোরা জানিস নিশ্চয়ই, বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান অ্যালজেব্রা অনুযায়ী আমি এটাকে কি করে ডিজাইন করব, এখানেতে একটা এই লাগাবো, এখানে আমি অলরেডি 4 ধর দিয়ে রেখেছি, এইটা আমার ইনপুট। তারপরে কি হচ্ছে, যেটা আমি পাচ্ছি সেটা এখানেতে আরেকটা কিছু দেয়া আছে ইনসাইডে, এটা হচ্ছে আমার আউটপুট। তাহলে যে সিস্টেমটা আমি দেখতে পাচ্ছিলাম না ভেতরে কি আছে, এখন আমি তার ভেতরের সার্কিটটা দেখতে পাচ্ছি। বোঝা গেল? তো এইভাবে আমরা একটা সিস্টেমকে ডিজাইন করতে পারি বেসিক্যালি। এই সিস্টেমের কম্পোনেন্ট গুলোকে আমরা এইভাবে খুঁজে পেতে পারি, এবং অলওয়েজ মাথায় রাখবি যেটা, সেটা হচ্ছে ইট ইজ এ ফাংশন। মানে ইনপুটের একটা ফাংশন হচ্ছে একটা সিস্টেম। একটা সিস্টেমকে একটা ইনপুটের ফাংশন দিয়ে আমরা ডিনোট করতে পারছি, এবং তার আউটপুটটা যেটা, সেই আউটপুটটা কি হচ্ছে, আউটপুটটা হচ্ছে ওই ফাংশন অনুযায়ী ইনপুটটাকে ফেললে যা আসছে সেটা হচ্ছে আউটপুট। এবার এটা গেল জেনারেল থিম। এটা জাস্ট আমি উদাহরণ দেওয়ার জন্য এতক্ষণ বিভিন্ন জিনিসপত্র বললাম। এইবার আসবে আমাদের আসল গল্প। আসল গল্পটা কি? এই যে ধর যে কোনো একটা সিগন্যালের কথা বলছি আমরা, যদি মানে রিয়েল টাইম যদি আমরা কোনো কিছু সলিউশন করতে চাই, তাহলে তো আমরা সিগন্যাল নিয়ে কাজ করব, কারণ আমরা জানি যে ইলেকট্রিক্যাল এভরিথিং যেগুলো কোয়ান্টিটি নিয়ে আমরা কাজ করব সেগুলো ম্যাক্সিমাম সিগন্যাল নেচারের। তো যদি আমরা একটা সিগন্যালের কথা ধরি, এই সিগন্যালটা কি অ্যাকচুয়ালি? সিগন্যালটা অ্যাকচুয়ালি কি? মানে সাম কোয়ান্টিটি শুধু কি সিগন্যাল, নাকি সিগন্যাল সামথিং এলস? বলতে পারবি কেউ? দাদা আরেকবার বলুন। দেখ, যখনই আমরা ইনপুট হিসেবে সিগন্যালকে নিচ্ছি, তো এই সিগন্যালটা অ্যাকচুয়ালি কি, কোন জিনিস? এটা সাম কোয়ান্টিটি, রাইট? কেউ কি আবার জয়েনের চেষ্টা করছে? হ্যাঁ, তো সিগন্যালটা বেসিক্যালি একটা কোয়ান্টিটি, কিন্তু এই সিগন্যালটা বেসিক্যালি কিভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি? যেমন আমি বললাম যে এইটা হচ্ছে f of x, ওটা কি? সিগন্যালটা কি? কম্বিনেশন অফ 0 and 1। না, ঠিক হলো না। আমরা ইনপুটে যে কমেন্টটা দিচ্ছি, কমেন্ট মানে তথ্যটা আর কি।
না ব্যাপারটা ঠিক তোদের বোঝা যাচ্ছে না, ঠিক আছে আমি বলে দিচ্ছি ব্যাপারটা। দেখ দেখ সিগন্যাল হচ্ছে বেসিক্যালি, ধর কোনো একটা জায়গা থেকে সিগন্যাল পাচ্ছিস, মানে ধর কোনো একটা, এই যে ধর আমি কথা বলছি, সামনে একটা মাইক্রোফোন আছে, মাইক্রোফোন একটা সিগন্যাল পাচ্ছে, সাম সিগন্যাল। এই সিগন্যালটার নেচারটাকে যদি আমরা দেখি তাহলে কেমন হবে, ধর আমি মোটামুটি 10টা ফ্রিকোয়েন্সি 11:35 থেকে কথা বলতে শুরু করেছি, তাই তো? এবার যদি আমি এটাকে এরকম ভাবে প্লট করি, ধর এটা 11:35, তারপর ধর এটা 11:36, তারপর ধর এটা 11:37, তারপর 38, 39, এরকম ভাবে যদি আমি এটাকে প্লট করি, এটা আমি কি প্লট করলাম, মানে এটা আমি কি কিসের মার্কিং করলাম? টাইম। রাইট, এটা হচ্ছে টাইমের মার্কিং করলাম আমরা। আর দেখ আমি কখনো খুব জোরে কথা বলছি, কখনো আমি কথাটাকে বন্ধ করে দিচ্ছি, এই আবার খানিকক্ষণ পর কথা বলছি। তার মানে সিগন্যালটা যদি আমি দেখি উইথ রেসপেক্ট টু টাইম এইরকম ভাবে ভ্যারি করছে, তাই তো? এখন এই যে ভ্যারি করছে সিগন্যালটা, এটার যদি আমি ফাংশন বার করতে চাই, এটার ধর যদি আমি ওই রকম ভাবে একটা এফ অফ টি বার করতে চাই, মানে এটা তো বেসিক্যালি ফাংশন অফ টাইম, কারণ উইথ রেসপেক্ট টু টাইম এটা চেঞ্জ হচ্ছে, তাহলে টাইমের একটা কনস্ট্যান্টের মধ্যে রয়েছে। এখন সেটার যদি আমি একটা সিম্পলিফাইড ফরমেশন বার করতে চাই, আমরা জেনারেলি এটার কোনো সিম্পলিফাইড ফরমেশন পাবো না, আমরা চিরকাল যেটা পাবো সেটা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বারের টাইপের কমপ্লেক্স ফাংশন পাবো। আমরা জানি কমপ্লেক্স কাকে বলে, -1 এর যদি আমি রুট করি সেটাকে আমরা বলবো কমপ্লেক্স। তাহলে দেখা গেল আমি যে ফাংশনটা এর থেকে পাচ্ছি, সেই ফাংশনটা ধর ft বা fx হোয়াট এভার ইউ সে, fx ইজিক্যাল টু যা আমি পাচ্ছি সেটা অলওয়েজ সামথিং লাইক ধর 3 + 4i x ডেল্টা, এরকম ধর কিছু একটা আমি ফাংশন পাচ্ছি। এবার দেখ এর মধ্যে একটা কমপ্লেক্স পার্ট আছে, কমপ্লেক্স, এই যে এই পার্টটা কমপ্লেক্স পার্ট আছে, এবং এটাকে খুব জেনারেলি সলভ করা খুব একটা সহজ নয়। এবার যদি তাও আমরা এটাকে সলভ করতে পারতাম সহজ, কিন্তু যদি ধর এটা ডিফারেন্সিয়াল ফর্মে থাকে, অর্থাৎ dx dt আমরা জানি, যদি টাইমের রেসপেক্টে কোনো কিছুকে ডিফারেন্সিয়েশন করতে হয়, তোরা নিশ্চয়ই শিখেছিস, টিকেবি স্যার করিয়েছেন dx dt। এবার এই যে dx dt টা করবো তাও নয় আমি সলভ করে বের করে দেবো এটাকে, কিন্তু যদি d2x থাকে তখন কি করব? কিংবা যদি আরো উপরে গিয়ে এটা ধর d6x থাকে তখন আমি কি করব? তো আমার যে সলিউশনটা বার করতে গিয়ে সেটা একটা হিউজ বিগ একটা সাইজ হয়ে যাবে, বিরাট একটা সাইজ হয়ে যাবে। তাহলে এই সলিউশন গুলো করার কোনো কি সহজ উপায় নেই? যদি আমাকে সলিউশন গুলো করতে গিয়ে এরকম এতগুলো ডিফারেন্সিয়েশন, ধর 10th অর্ডারের ডিফারেন্সিয়েশন করতে হয়, তাহলে ব্যাপারটা কতটা জটিল হয়ে যাবে নিশ্চয়ই বুঝতে পারছিস, বিশাল একটা ফরমেশন পাওয়া যাবে। সেই জন্য এই ধরনের জিনিসগুলোকে যদি আমরা সহজে করতে চাই, দেখ একটা ডিফারেন্সিয়েশন করা বেশ কঠিন জিনিস, বেশ মানে কমপ্লেক্স একটা ব্যাপার। কার কার ডিফারেন্সিয়েশন কমপ্লেক্স বলে মনে হয়, আর কার কার ডিফারেন্সিয়েশন কঠিন বলে মনে হয়, আর কার কার কম্পেয়ার টু ডিফারেন্সিয়েশন এমনি ওই অ্যালজেব্রিক যোগ বিয়োগ গুণ ভাগটা কঠিন বলে মনে হয়, এটা বলতো। হ্যালো, ডিফারেন্সিয়েশন তো সহজ, ডিফারেন্সিয়েশন সহজ মানে ধর 2x + 3y + 4z এই জাতীয় যে ধর ফরমেশন, সেগুলোর থেকে ডিফারেন্সিয়েশন সহজ না ওটা ওটা কম্পেয়ারে ডিফারেন্সিয়েশন যদি মানে দেখ সিঙ্গেল অর্ডার ডিফারেন্সিয়েশন সহজ, যদি 6th অর্ডার ডিফারেন্সিয়েশন হয় সেটা কি সহজ হবে খুব? অনেক কঠিন।
হ্যাঁ তখন কঠিন হবে। তো সেই কারণে এই ধরনের ডিফারেন্সিয়েশন গুলোকে সলভ করার জন্য আমরা যে ওয়েটা নিই দ্যাট ইজ কল্ড ল্যাপলাস ট্রান্সফর্ম। ল্যাপলাস ট্রান্সফর্ম জিনিসটা হচ্ছে যখন আমরা ডিফারেন্সিয়েশনটাকে মানে দেখ বেসিক্যালি আমরা কি করি, একটা ফাংশন মানে কি এফ অফ এক্স, সেটাকে আমরা সলভ করছি, সলভ করে একটা আউটপুট পাচ্ছি, তাই তো? এটাকে বলা হয় হচ্ছে একটা ফাংশন সলিউশন। অর্থাৎ আমাকে দিল হয়তো এফ এক্স ইজিক্যাল টু 3 + 4x প্লাস 1z বা 2z এরকম কিছু একটা দিয়ে দিল, সেটা হচ্ছে একটা ফাংশন, সেটাকে আমি সলিউশন করে হয়তো 5 বা 6 বা 7 বা 3z এরকম কিছু একটা পেলাম, কোন একটা কিছু পেলাম। দিস থিং ইজ কল্ড সলভিং আ ফাংশন। বাট ট্রান্সফর্ম কথাটা আমরা কখন ইউজ করব, যখন আমরা একটা ফাংশনকে কোনো একটা ভাবে চেঞ্জ করে আর একটা ফাংশন পাবো। একটা ফাংশন আছে, সেই ফাংশনটাকে কোনো একটা ভাবে চেঞ্জ করে আর একটা ফাংশন পাবো। ও এখনো জয়েন করছে লোকজন। তো দেখ একটা ফাংশনকে চেঞ্জ করে আরেক ধরনের ফাংশন পাওয়ার ব্যাপারটা হয়তো একটু কমপ্লেক্স লাগতে পারে বুঝতে, বাট আমি একটা খুব সহজ উদাহরণ দিচ্ছি। ধর গতিবেগ, গতিবেগের একক কি? মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড, ফাইন। এবার এই মিটার পার সেকেন্ড দিয়ে ধর কোনো একটা সামথিং, মানে এটা ধর একটা সিঙ্গেল ইউনিট মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এটা দিয়ে হয়তো কোনো একটা ফাংশন আছে, আমি কি করলাম সেটাকে চেঞ্জ করে এমন একটা ফাংশন বানালাম যেটা বেসিক্যালি অনলি মিটার বা অনলি সেকেন্ডের কোনো একটা ভাবে বানাতে পারলাম। ধর একটা কোনো কনস্ট্যান্ট ইউজ করে কোনো একটা ভাবে এমন একটা কিছু বানালাম যেটার একই ইকুয়েশন, একই জিনিস, একই রেজাল্ট দেবে, কিন্তু যেটা অনলি মিটারের উপর বেসড, মিটার পার সেকেন্ডের কোনো গল্প নেই। তাহলে সেখানে আমি কি করলাম, দেখ একটা ফাংশন থেকে আমি কিন্তু রেজাল্ট পাচ্ছি না, রেজাল্ট ইজ দ্য সলিউশন। আমি একটা ফাংশন থেকে আমি আরেকটা ফাংশনে নিয়ে গেলাম, কারণ ধর সেক্ষেত্রে আমার হয়তো মিটারটাই আমি মেজার করতে পারতাম, সেকেন্ডটা হয়তো আমি মেজার করতে পারতাম না কোনো একটা ইকুয়েশনের ক্ষেত্রে, তাই আমি ওটাকে ওই রকম ভাবে নিয়ে গেলাম। তো আমার যখন সলিউশন হয়ে গেল, তারপর আমি যখন আবার ওটাকে উত্তরটা আউটপুট দেব, তারপরে আমি সেটা করার আগে আমি আরেকবার কনভার্সন করলাম, নিয়ে আউটপুটটা আমি মিটার পার সেকেন্ডেই দিয়ে দিলাম। এই যে জিনিসটা, এটাকে বলা হয় ট্রান্সফর্ম, অর্থাৎ একটা ফাংশন থেকে আরেকটা ফাংশনে ট্রান্সফার করা। আর সলিউশন কাকে বলে? সলিউশন বা রিডাকশন বলা হয় যদি আমরা একটা ফাংশন থেকে একটা ডেফিনিট রেজাল্ট পাই। এটা হচ্ছে ডিফারেন্স ট্রান্সফর্ম আর সলিউশনের মধ্যে। এবার ল্যাপলাস ট্রান্সফর্ম কেন করব, ল্যাপলাস ট্রান্সফর্মে কি হয়? ল্যাপলাস ট্রান্সফর্মে যেটা হয় সেটা হচ্ছে যে কোনো একটা ফাংশন, এনি ফাংশন is transformed from time domain to frequency domain. তাহলে ল্যাপলাস ট্রান্সফর্মের ক্ষেত্রে টাইম ডোমেইন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে জিনিসটাকে আমরা নিয়ে যাচ্ছি। কি নিয়ে যাচ্ছি? ফাংশনটাকে। আমরা কিন্তু ফাংশনটাকে একটা অন্য ফাংশনে কনভার্ট করছি। মানে বেসিক্যালি জিনিসটা এইরকম, আমরা ল্যাপলাসটাকে এইরকম ভাবে দেখাই, এল দিয়ে দেখাই, এল অফ এফ টি ইকুয়াল টু এফএস। আমরা এরকম ভাবে ল্যাপলাস ট্রান্সফর্মের ইকুয়েশনটাকে লিখবো যে কোনো একটা ফাংশন আছে, সেই ফাংশনটাকে টাইমের রেসপেক্টে ছিল ফাংশনটা, সেটাকে আমরা ফ্রিকোয়েন্সির রেসপেক্টে নিয়ে যাব। এই হচ্ছে ল্যাপলাস ট্রান্সফর্মের কাজ। কেন করব? তার কারণ হচ্ছে টাইম মানেই সেটাতে কি আসবে? ডিফারেন্সিয়াল ইকুয়েশনস আসবে, এবং ডিফারেন্সিয়াল ইকুয়েশন গুলো কখনো কখনো অ্যাব্রাপ্টলি বিগ হবে যখন
আমার ইনপুটটা নির্দিষ্ট হবে না। ইনপুট নির্দিষ্ট না হওয়ার মানেটা আমি একটা খুব হাসির এবং মজার একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি এক্ষুনি, বাট আমি জাস্ট এখন বলছি, দেখ একটা এমন কোন সিস্টেম যার ইনপুটটা নির্দিষ্ট নয়, অনির্দিষ্ট। যেমন ধর তুই একটা সুইচ টিপছিস, সুইচ টিপলে কি, সুইচ টিপলে আলো জ্বলছে, এটার একটা নির্দিষ্ট সিস্টেম আছে যে 1 যদি এদিকে আসে তাহলে আউটপুট 1 হচ্ছে, এটা একটা নির্দিষ্ট ব্যাপার, অনির্দিষ্ট কিছু নয়। বা ধর এটাকে যদি আমি টাইমের রেসপেক্টে বলি, ধর সকালবেলা সূর্য ওঠে, সকালবেলার দিকে অন্ধকার থাকে, আস্তে আস্তে সূর্য ওঠে, তখন আস্তে আস্তে ব্রাইট হয়ে যায় চারদিক, তারপর আবার যখন একটু বেলা হয়ে যায়, বেলা থেকে দুপুর গড়ায়, তখন আস্তে আস্তে আবার তেজটা কমতে থাকে, বিকেলে একদম সূর্যের তেজ কমে যায়, সন্ধ্যেবেলায় গিয়ে ডুবে যায়। তো এটা দেখ টাইমের রেসপেক্টে একটা ডেফিনিট ইনপুট আছে, ইনডেফিনিট নয় কিন্তু ডেফিনিট ইনপুট আছে। মাইন্ড ইট, আমি এটা বললাম যদি আকাশে মেঘ না থাকে, কিন্তু যদি আকাশে মেঘ চলে আসে তাহলে কি আমার ইনপুটটার আর কোনো ডেফিনেশন থাকলো, কোনো কিছু থাকলো? নাথিং, কিচ্ছু থাকছে না। যখন খুশি যখন খুশি একটা ইনপুট আসতে পারে, যখন খুশি অন্ধকার হয়ে যেতে পারে, যখন খুশি আলো থাকতে পারে, এরকম একটা গল্প চলে আসছে। এইটা যখন একটা সিস্টেমে আসছে, ধর এরকম, কিন্তু ভাবলে তোদের হয়তো মনে হবে যে এরকম আবার সিস্টেম কোথায় লাগে। মডার্ন ডেজে যতগুলো কন্ট্রোল সিস্টেমের বা যে কোনো কিছুর কাজ করা হয় তার জন্য যে ডিফারেন্ট, তার জন্য যে ট্রান্সফার ফাংশন আমাদেরকে বার করতে হয়, সব কিছুতে কিন্তু এই ধরনের কনসিডারেশনস গুলো আছে, যেখানে ন্যাচারাল ব্যাপারগুলোকে নিয়ে আমাদের কাজ করতে হয়। সেখানে দেখ কোনো সিওরিটি নেই ইনপুটের। এবার যেহেতু ইনপুটের কোনো সিওরিটি নেই, আউটপুটটাকে প্লট করতে আমাদের বিরাট চাপ। যদি আউটপুটটা আমরা স্টেবল রাখতে চাই, বা আউটপুটটা কি আসবে টাইম টু টাইম সেটাকেও প্রেডিক্ট করা আমাদের পক্ষে চাপ। অ্যাকচুয়াল আমাদের সিস্টেমগুলো ডিজাইন করা কেন, যাতে আমরা আউটপুটটাকে প্রেডিক্ট করতে পারি। কোন একটা ইনপুটের এগেইনস্টে একটা সিস্টেম ডেভেলপ করলাম, সেই সিস্টেমটা দেখেই আমি বলে দিতে পারবো যে আউটপুটটা এই হবে, এটাতে যদি আমি এটা দিই তাহলে আউটপুটটা এটা হবে। কিন্তু সেটা যদি আমি না পারি তাহলে মুশকিল। সেই জন্য কোনো একটা জায়গায় যদি কোনো কিছু টাইমের ভ্যারিয়েশনের জন্য চেঞ্জ হয়, তাহলে সেটাকে সহজভাবে সলভ করার জন্য আমাকে এমন একটা মোডে নিয়ে যেতে হবে যেখানে ব্যাপারটা টাইম ইনভ্যারিয়েন্ট হবে, অর্থাৎ টাইমের সঙ্গে সঙ্গে ওই চেঞ্জটা আমার আলাদা করে ওই রকম ভাবে আমার দরকার হবে না, মানে প্লট করা, মানে টাইম রেসপেক্টেই ওটাকে আমি প্লট করতে পারবো। ব্যাপারটা কে কে বুঝলি না, মানে কারা কারা বুঝেছিস একটু মানে ঘাড় নাড়ানো বলে না, একটু হ্যাঁ হুঁ কর, নইলে আমি বুঝতে পারছি না তোরা কতটা বুঝতে পারছিস না বুঝতে পারছিস। দাদা ভালো বুঝতে পারেনি। আচ্ছা বেশ, এবার একটা হাসির একটা মজার এক্সাম্পল দিচ্ছি, শোন তাহলে। ধর তোর কাছে 10টা রসগোল্লা আছে, এই যে 10টা রসগোল্লা, এই 10টা রসগোল্লা তোকে 10 মিনিটে খেতে হবে। ওকে, এই 10টা রসগোল্লা তোকে 10 মিনিটে খেতে হবে, এবং এটা দেখে কেউ একজন ডিজাইন করবে যে নেমন্তন্ন বাড়িতে কতটা স্পিডে রসগোল্লা বিতরণ করতে হবে। এটা দেখে কেউ একজন ডিফাইন করবে বা কেউ একজন এটাকে ক্যালকুলেট করবে। ধর এটা হচ্ছে প্রবলেম। এরে জয়েন করার চেষ্টা করলো, যাই হোক দেখাচ্ছে না। ঠিক আছে, দেখ তোকে হয়তো দেখে একজন ডিজাইন করবে যে বিয়ে বাড়িতে কতটা তাড়াতাড়ি রসগোল্লাগুলোকে ডিস্ট্রিবিউট করতে হবে। এবার ধর তুই পেটুক মানুষ, 5 মিনিটের মধ্যে সবকটা রসগোল্লা খেয়ে ফেললি, কিংবা 8-9 মিনিটের মধ্যে সবকটা রসগোল্লা খেয়ে ফেললি। তোকে টাইম দেওয়া হয়েছিল 10 মিনিট, কিন্তু তোকে 10 মিনিটই অবজারভেশনে রাখা হবে। এবার দেখ এই ঘটনাটা থেকে কি বলা যায় যে রসগোল্লাতে তুই কতটা তাড়াতাড়ি বা পার সেকেন্ড কটা রসগোল্লা খাস, এটা কি বলা যায়? এই ঘটনাটা দেখে, এটা অবজার্ভ করে, তুই 5 মিনিটে 10টা রসগোল্লা মেরে দিচ্ছিস, কিন্তু তুই পার সেকেন্ডে কতটা রসগোল্লা খাচ্ছিস এটা কি বলা যাবে এটা দেখে? না বলে না। না না
এটা কখনোই বলা যাবে না। তার কারণ এমন তো হতেই পারে যে তুই খানিকক্ষণ রসগোল্লা চিবিয়েছিস, খানিকক্ষণ বসেছিলিস, বা কখনো জোরে জোরে চিবিয়েছিস, কখনো আস্তে চিবিয়েছিস। সুতরাং ইট ক্যানট বি ডিফাইন্ড যে ওই স্মল পিরিয়ড অফ টাইমে তোর কি ইন্টারাকশন ছিল সেটা ডিফাইন করা যাবে না। বাট যদি এই ব্যাপারটাকে একটা ফ্রিকোয়েন্সির লেভেলে নিয়ে আসা যায়, ব্যাপারটা আমি দেখাচ্ছি, দেখ। ধর এই হচ্ছে গ্রাফ, এই হচ্ছে এক একটা মিনিট, এক, দুই, তিন, চার, পাঁচ। এবার দেখ এর মাঝখানে কি আছে, এর মাঝখানে ছোট ছোট ভাগ আছে। দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ দাদা পাচ্ছি। এবার ঘটনাটা হচ্ছে 1 মিনিটে মধ্যে তুই দেখা যাচ্ছে একটাই রসগোল্লা খেয়েছিস, বাট এই পার্টটাতে তুই কখন কতটা রসগোল্লা খেয়েছিস দ্যাট ক্যান নট বি ডিফাইন্ড। এমন হতেই পারে যে তুই এইখান থেকে রসগোল্লাটা খাওয়া শুরু করেছিস, বা ধর এইখান থেকে রসগোল্লাটা খাওয়া শুরু করেছিস। ইট ক্যানট বি ডিফাইন্ড ইন দ্যাট ওয়ে, রাইট? এবার দেখ আমি যদি এটাকে এরকম কিছুতে কনভার্ট করে দিই, আমি দেখছি যে তুই 10 মিনিটে 10টা রসগোল্লা খেয়েছিস। আমি এই টাইমটাকে ধরে নিলাম 10 মিনিটে রসগোল্লা খেয়েছি, বা এটাকে এরকম ভাবে ধরে নিলাম যে তুই 1 মিনিটে একটা রসগোল্লা খেয়েছিলি, তারপর একটুখানি টাইম গ্যাপ দিয়েছিলি। আমি ধরে নিলাম এখানে আমি কমপ্লিশনটা দেখছি যে এতক্ষণে গিয়ে রসগোল্লাটা কমপ্লিট হয়েছে, আর এখানে আমি কি দেখছি, টোটাল ওয়ার্কটা দেখছি। দেখ 1 মিনিট কমপ্লিট হলো, একটা রসগোল্লা ডাউন। নেক্সট হয়তো এখান থেকে শুরু হলো আর একটা রসগোল্লা এই গেল এখানে ডাউন। নেক্সট হয়তো শুরু হলো এইখান থেকে এরকম ভাবে ডাউন। তো দেখ দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে, একটাই আমি অনলি যখন কমপ্লিট হচ্ছে সেইটাকে মেজার করছি, আরেকটায় আমি কি করছি, এটাকে একটা ফ্রিকোয়েন্সি হিসেবে কনভার্ট করে নিচ্ছি। ব্যাপারটাকে আমি 3D তে দেখালে ব্যাপারটা সুবিধা হতো। ধর এইরকম একটা লাইন আছে, এমনি অবস্থায় দেখতে গেলে এরকম ভাবে যদি আমি আঁকি, এটা হচ্ছে আমার টাইম, বুঝতে পারছিস? এক্স ওয়াই জেড এর কোঅর্ডিনেটস, ধর এটা হচ্ছে ওয়াই, এইটা হচ্ছে এক্স, এটা এক্স মাইনাস, এটা ওয়াই মাইনাস, এইটা হচ্ছে জেড মাইনাস, এটা হচ্ছে জেড। এই হচ্ছে কোঅর্ডিনেটটা। এবার দেখ এই যে কোঅর্ডিনেটটা, এর মধ্যে এক্স কোঅর্ডিনেট বরাবর ধর টাইমটা ধরছি আমি। দেখ টাইম তো ইনফাইনাইটলি বিস্তৃত, কিন্তু আমার তো একটা স্টার্টিং টাইম আছে, সেটা কি আমি 0 ধরে এগোবো। তাহলে এইটা হচ্ছে আমার 0 স্টার্টিং টাইম। এবার দেখ এই রসগোল্লা খাওয়ার পর্বটা কি হচ্ছে, এটা কনস্ট্যান্ট চলছে টাইমের সঙ্গে। সুতরাং এখানে আমি আলাদা করে এটাকে প্লট করতে পারছি না। বাট অ্যাকচুয়ালি যখন রসগোল্লাটা খাওয়া হচ্ছে, এইটা এই টাইমটা, টাইমের মধ্যে আবার একটা ছোট্ট পার্ট, সেটা প্যারালাল একটা টাইম বা ছোট্ট একটা টাইম হিসেবে আমি ধরে নিতে পারি। তাহলে এই যে লাইনটা এখান থেকে আসছিল, এটা ধর এইখান থেকে রসগোল্লাটা খাওয়া শুরু হয়েছে, এখানে গিয়ে একটা প্যারালাল টাইম হলো, আবার মানে এদিকে একটা ম্যাগনিটিউড বাড়লো, আবার খানিকক্ষণ পর শেষ হলো রসগোল্লাটা, আবার এইভাবে গেল। তো এইটা
এইটাকে যখন আমি দেখ, আমি যে পার্সপেক্টিভে আগে দেখছিলাম সেটা হচ্ছে আমি অনলি কমপ্লিশনটা দেখছিলাম, যে এখানে এসে কমপ্লিট হচ্ছে, এখানে এসে কমপ্লিট হচ্ছে। এটাকে যদি আমি ধর ঘুরিয়ে দিই, এরকম ভাবে যদি ঘুরিয়ে দিই ব্যাপারটা, তাহলে আমি এরকম কিছু একটা দেখতে পাবো। তার মানে ব্যাপারটা কি হচ্ছে, একই জিনিসের দুটো কিউব। এবার এইটা দেখে কিন্তু আমি বলে দিতে পারি যে ওর ডিউরেশনটা কিরকম, মানে একটা রসগোল্লা দিলে তার ডিউরেশনটা কিরকম, বাট এখান থেকে দেখে বলতে পারি না। এটাকে আমি একটা সিগন্যাল হিসেবে যদি আমি ট্রিট করি, তাহলে এই টাইমটা অন টাইম, এই টাইমটা অফ টাইম। নাও দিস থিং হ্যাজ আ ফ্রিকোয়েন্সি, দ্যাট ইজ টি। এই জিনিসটা হচ্ছে টি, মানে এটা একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি আছে। এটাকে যদি আমি দেখি, এটা তো এরকম দেখছি, এটাকেই যদি আমি ফ্রিকোয়েন্সি ডোমেইনে প্লট করি, ধর এটার ফ্রিকোয়েন্সি হচ্ছে পার মিনিটে একটা, তার মানে আমরা জানি যে f is equal to 1/t, এই t টা হচ্ছে সেকেন্ড। আমরা জানি যে আমাদের এসি ফ্রিকোয়েন্সি যেটা, সেটা সেকেন্ডে 50টা ফুল সাইকেল নেয়, তাহলে সেকেন্ডে 50টা ফুল সাইকেল নেওয়া মানে 100টা মানে আর কি অল্টারেশন, তাহলে 1/100 সেকেন্ড ইজ ইকুয়াল টু 1 হার্টজ বলতে পারি। সেই হিসেবে এটাও কিছু একটা হবে সামথিং, ধর সেটা হচ্ছে আমি ধরে নিলাম x হার্টজ। এইটা হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি ডোমেইনের প্লট, এটা হচ্ছে x হার্টজ। এখানে কিন্তু আরো অনেকগুলো হার্টজের রয়েছে ব্যান্ড, এগুলো ফ্রিকোয়েন্সি ব্যান্ড, কোনটা x মাইনাস ডেল্টা, কোনটা x মাইনাস ডেল্টা প্লাস টেট্রা, এখানে হয়তো x প্লাস ডেল্টা, x প্লাস ডেল্টা প্লাস টেট্রা, এরকম বিভিন্ন জিনিসপত্রগুলো দিয়ে আমরা একটা ফ্রিকোয়েন্সি ডোমেইনকে বর্ণনা করতে পারি। এবার দেখ, এইগুলো যেগুলো বললাম এগুলো পুরোটাই একদম ইমাজিনারি একটা ব্যাপার, আমি জাস্ট বোঝানোর জন্য ব্যাপারটা বললাম, কারণ এগুলো এরকম ভাবেই চিরকাল বোঝানো হয়ে এসেছে ব্যাপারটা, এর থেকে সহজে এগুলো বোঝানোর কোনো উপায় নেই। তো এটা আমাদের কি কাজে লাগবে, সেটা হচ্ছে যে আমরা যখনই টাইম ডোমেইন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিয়ে যাব, তখনই আমরা সিম্পল অ্যালজেব্রিক ইকুয়েশন দিয়ে সলভ করতে পারবো জিনিসটাকে। তারপরে আবার সেটাকে ইনভার্স ল্যাপ্লাস বলে একটা পদ্ধতি আছে, তার মাধ্যমে যেটা অরিজিনাল ফর্ম সেটাতে আবার ফিরিয়ে দিতে পারবো। বোঝা গেল? কারণ ইনভার্স ল্যাপ্লাসটার মাধ্যমে কি হচ্ছে, ইনভার্স ল্যাপ্লাসের মাধ্যমে মিউট আগের যে ফর্মটা, সেই ফর্মটাই আমরা আবার ফিরিয়ে আনতে পারছি, অরিজিনাল ফর্মটা। এবার ল্যাপ্লাস জিনিসটা কি, মানে আর কি অ্যাডভান্টেজ তো শুনলি, এবার ডিসঅ্যাডভান্টেজ কি আছে ল্যাপ্লাসের? ল্যাপ্লাসের ডিসঅ্যাডভান্টেজ এটাই যে ল্যাপ্লাস ট্রান্সফর্মস ক্যান অনলি বি ইউজড টু সলভ কমপ্লেক্স ডিফারেন্সিয়াল ইকুয়েশনস। কিন্তু অন্য যে কোনো ইকুয়েশনের ক্ষেত্রে কিন্তু আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম ইউজ করলে খুব একটা সুবিধা করতে পারবো না। এবার দেখ, ডিফারেন্সিয়াল ইকুয়েশন কাকে বলে জানিস তোরা? কে কে জানিস ডিফারেন্সিয়াল ইকুয়েশন কাকে বলে? হ্যাঁ জানি। বাহ, ভেরি গুড। তাহলে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে কিন্তু ল্যাপ্লাসটাই কিন্তু সবচেয়ে সহজ উপায় সলভ করার। কিন্তু একটা কিন্তু আছে। কিন্তুটা কি বলতো, তোর যে কনস্ট্যান্ট গুলো ইউজ করছিস, ধর আমি ft ইউজ করছি মানে টাইম, বা ধর আমি একটা অ্যাক্সেলারেশন ইউজ করছি, এই জিনিসগুলো আমার নোন কনস্ট্যান্টস, ঠিক আছে? বা তার সঙ্গে যে যে কনস্ট্যান্ট গুলো ধর গুণ হচ্ছে, যোগ হচ্ছে, মানে যেগুলো ভেতরেতে ফাংশনের ফর্মে রয়েছে, সেগুলো আমরা জানি, অজানা কিছু নেই। তো নোন কনস্ট্যান্ট যদি থাকে তাহলেই কিন্তু একমাত্র আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে পারবো। আননোন কনস্ট্যান্টস যদি থাকে তাহলে কিন্তু আমরা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করতে পারবো না। এটা হচ্ছে ল্যাপ্লাসের আরেকটা ডিসঅ্যাডভান্টেজ। এবার এটা যিনি আবিষ্কার করেছিলেন তিনি একজন অ্যাস্ট্রোনমার ছিলেন, তার নাম হচ্ছে পিয়ের সিমন ল্যাপ্লাস। এটা ইতিহাস, এটা পড়ে জেনে লাভ নেই, তবে এই ভদ্রলোকের নামটা জেনে রাখা উচিত, কারণ এই ভদ্রলোক এই অসাধারণ জিনিসটা প্রেজেন্ট করেছিল, এবং এটা তোদের যারা হায়ার স্টাডি করবি তাদের সমস্ত জায়গায় এটা কাজে লাগবে, ঠিক আছে? তো এবার ল্যাপ্লাস ট্রান্সফর্মের মেথডটা কি?
ল্যাপ্লাস ট্রান্সফর্মের একটা মেথড হচ্ছে, মানে মেথড তো আমি পরে পড়াবো, এটার একটা ইউজ হচ্ছে এটা কন্ট্রোল সিস্টেম, অর্থাৎ ইনপুটের বেসে আউটপুট যেটা, সেই কন্ট্রোল সিস্টেম, তোদের যে সাবজেক্ট থাকে না মেজারমেন্ট এন্ড কন্ট্রোল, তো সেই কন্ট্রোল সিস্টেমের ক্ষেত্রে এই ল্যাপ্লাসটা কিন্তু কাজে লাগে, ভীষণ রকম কাজে লাগে, এবং বিভিন্ন রকমের সিস্টেম ডিজাইন করার জন্য এই ল্যাপ্লাসটা কিন্তু কাজে লাগে। এবার ল্যাপ্লাসের ক্ষেত্রে যেটা একটা জেনারেল ফর্মুলা আছে সেটা আমি তোদেরকে এখানে পড়িয়ে দিচ্ছি, বাট এরপরে আরো মানে কমপ্লেক্স জিনিসপত্র আসবে। আজকে যেহেতু টাইম প্রায় শেষ হয়ে এসছে, আজকে আমি একদম জাস্ট এটা জানি তোদের অনেকেরই মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে এটা, কারণ এটা একদম নতুন একটা জিনিস। আমি চেষ্টা করবো আর একটু যদি পারি সহজ করে বোঝানোর, কিন্তু আজকে আমাকে যেহেতু কিছুটা অন্তত পড়াই, তো সেই কারণে আজকে ছুঁয়ে দেওয়ার মতো একটা জাস্ট ফর্মুলা আমি এখানে লিখবো। দ্যাট ইজ, ধর একটা ফাংশন আছে ft, f অফ t, ঠিক আছে? এই f অফ t কে যদি আমি ল্যাপ্লাস করি, এটা যদি ল্যাপ্লাস করি lf অফ t যদি করি, তাহলে সেটা থেকে আমি কি পাবো? আমি আগেই বলেছি, সেটা থেকে আমি পাবো হচ্ছে fs। এই s টা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেইনের কনস্ট্যান্ট, এটা হচ্ছে টাইম ডোমেইন কনস্ট্যান্ট, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেইন কনস্ট্যান্ট। এবার দেখ এই fs ইকুয়াল টু আমি কি লিখতে পারি? fs ইকুয়াল টু আমি লিখতে পারি বোঝা গেল? এটা হচ্ছে নোন ফর্ম অফ ল্যাপ্লাস। fs is equal to integration of ft e to the power st dt minus st dt। এবার দেখ লিমিটটা কোনখান থেকে কত অবধি? 0 টু ইনফাইনাইট। বিকজ আমরা যে সিস্টেমগুলো নিয়ে কাজ করব সেগুলো অলওয়েজ মেমোরিলেস সিস্টেম ম্যাক্সিমাম ক্ষেত্রে, অর্থাৎ সেটা যে ইনিশিয়াল যে টাইম থেকে আমি ইনপুটটা দেওয়া শুরু করছি সেই টাইম থেকেই ও কাজ করছে, এটা আমরা ধরে নেব। তার আগে কি হয়েছে সেটা নিয়ে আমরা ভাববো না। ধর আমি 5টা 5-এর সময় একটা ইনপুট দিলাম, তার এগেইনস্টেই আমি কিন্তু পুরোটাকে সলিউশন করব। 5টা বাজতে 5-এ কি হয়েছে সেটা নিয়ে আমরা মাথা ঘামাবো না। অর্থাৎ আমরা যদি জিনিসটাকে দেখি, আমরা তো টাইমটা ধরা শুরু করি, আমরা যেখান থেকে ইনপুটটা দিই, ধর এটা হচ্ছে 0 পয়েন্ট, এটাই হচ্ছে 5টা, এখান থেকে আমরা ইনপুটটা দিলাম, সেটাকে আমরা প্লট করতে শুরু করলাম। এর আগে কি হয়েছে মানে 5টা বাজতে 5, তার আগে মানে টাইমের মাইনাস দিকে, মাইনাস টি এর দিকে কি হয়েছে এটা কিন্তু আমরা ল্যাপ্লাসের ক্ষেত্রে পাবো না। যাই হোক, তাই জন্য এর লিমিটটা হচ্ছে 0 টু ইনফিনিটি। এবার এটা আমরা লিখতেই পারি এর থেকে যে এটা অনলি ভ্যালিড when t is greater than equal to 0। ঠিক আছে? t টা যখন greater than equal to 0 তখনই একমাত্র এটা ভ্যালিড। এবার দেখ এটাকে আমি দেখালাম এরকম ভাবে। এবার যদি আমি ইনভার্স ল্যাপ্লাস করি, ইনভার্স ল্যাপ্লাস জিনিসটা কি? এই যে fs টা আমি পেয়েছি, যে fs টা, এই fs এর যদি আমি ইনভার্স ল্যাপ্লাস করি তাহলে জিনিসটাকে এরকম ভাবে লিখতে হয়, এটাকে এরকম ভাবে লিখতে হয়, এটাকে বলে ইনভার্স ল্যাপ্লাস। ঠিক আছে? ইনভার্স ল্যাপ্লাস করলে আমি কি পাবো? ইনভার্স ল্যাপ্লাস করলে আমি আবার ft কে ফিরে পাবো। ঠিক আছে? তো বেসিক্যালি এইরকম ভাবে জিনিসটা করা হয়। এর অনেকগুলো ফর্মুলা আছে, অনেকগুলো জিনিসপত্র কনসিডারেশন জানার আছে, সেগুলো আস্তে আস্তে একটু একটু করে আমি দেখাবো। এটা একবারেই মাথায় লোডিং এর দরকার নেই, আস্তে আস্তে এগোবো আমরা, কোনো চাপের কারণ নেই, একদম আস্তে আস্তে আরামসে এগোবো। দাদা এফটির একটা ফর্মুলা, হ্যাঁ এফটি ইকুয়াল টু, এই এফটি, হ্যাঁ এফটিটা কি? হ্যাঁ না না
বুঝতে পারছি না কি বলছিস। মানে এফটি ইকুয়াল টু একটা বই দেখছি আর কি। এফটিটা কি দেখ, ব্যাপারটা হচ্ছে যদি হ্যাঁ সেটা বরঞ্চ বেটার। আমি অ্যাকচুয়ালি আওয়াজটা এত ডিস্টর্টেড হয়ে যাচ্ছে যে আমি শুনতে পাচ্ছি না ঠিকভাবে। ধর দেখ ব্যাপারটা বোঝাচ্ছি দেখ। ধর টি যেটা আছে, টি এর ভ্যালু যদি 1 হয়, ঠিক আছে, ধর টি ইজ ইকাল টু 1, তাহলে এই ফাংশনটা ft ইজ ইকাল টু কি হবে? ft ইজ ইকাল টু f অফ 1 হবে তো। তাহলে এবার দেখ এই যে ফর্মুলাটা আমরা লিখলাম, এই ফর্মুলাটাতে f অফ 1 বসিয়ে আমরা দেখি কি হয়। f অফ 1 বসালে কি হবে? 0 to infinity f of 1 e to the power minus s dt, dt হচ্ছে 1। তাহলে এটা থেকে আমরা যদি কনক্লুড করি পুরোটা কি পাবো? 1/x। দেখ তোরা নিজেরা সলভ করে দেখ হয় কিনা। বোঝা গেল ব্যাপারটা? আমি আরেকটা দেখিয়ে দিলে তোদের বোধহয় একটু সুবিধা হবে। ব্যাপার এটা বোধহয় ততটা মাথায় ঢুকলো না, তাই তো? নাকি পরের দিন দেখাবো? তোদের এখনো অবশ্য ফর্মুলা গুলো করানো হয়নি, এখন দেখালো কতদূর বুঝতে পারবি সেটা একটা ব্যাপার। আজকে মোটামুটি যেটা হলো সেটা কজন কিছুটা হলে বুঝলি? দাদা দাদা এফ অফ 1 এর ভ্যালুটা কি হবে? হ্যাঁ, এফ অফ 1 এর ভ্যালুটা কি হবে? f of 1 এর ভ্যালু 1/s। আচ্ছা ঠিক আছে। দেখ আমি তোদের বলছি কিরকম থাকবে। আমি যদি তোদেরকে এখন একটা এক্সাম্পল দেখাই তাহলে ব্যাপারটা বুঝতে পারবি। দাঁড়া, ওয়েট, ধর তোদেরকে একটা এরকম কিছু দিয়েছে, এটা দিয়েছে। এবার এর সঙ্গে কনসিডারেশন কি দিয়ে দিয়েছে? ধর এটা কনসিডারেশন দিয়ে দিয়েছে। এবার এইটা যদি কনসিডারেশন দিয়ে দেয় তাহলে এটাকে সলভ কি করে করতে হবে? এবার দেখ আমি এই কারণে এটা আজকে দেখাচ্ছিলাম না, তার কারণ হচ্ছে ল্যাপ্লাসের টোটাল ফর্মুলাগুলোর একটা টোটাল টেবিল আমি তোদেরকে লিখিয়ে দেবো, ঠিক আছে, বা শেয়ার করে দেবো। সেই টেবিলটা অনুযায়ী এগুলোকে সলভ করতে হবে বেসিক্যালি। বোঝা গেল? ঠিক আছে দাদা, প্রথমে টেবিলটা দেখুন তারপর সলভ হবে। ওই টেবিল ব্যাপারটা আমি বলছি। দেখ টিটা কি? টিটা টাইম, তাই তো? এবার দেখ আমি জিনিসটাকে ড্র করি তাহলে কি হচ্ছে? এই হচ্ছে জিনিসটা, এটা হচ্ছে আমার টাইম, এইটা 0 পয়েন্ট। তাহলে এই পার্টটায় টাইম ইজ ইকাল টু কি? 0 ধরে নিচ্ছি। এই পার্টটায় কি? টাইম ইজ ইকাল টু 1, এই পার্টটায় 2, এই পার্টটায় 3, এই পার্টটায় 4, এরকম ভাবে রয়েছে। এখানে বলা আছে when t is equal to 1,
তখন যদি এফটাকে আমি কনসিডার করি তাহলে আমি রেজাল্ট পাবো হচ্ছে, মানে সরি, যখন t ইজ ইকুয়াল টু 0 তখন যদি আমি কনসিডার করি তাহলে আমি রেজাল্ট পাবো হচ্ছে 1, অর্থাৎ এই পয়েন্টটায় আমার সিস্টেমের আউটপুট হচ্ছে 1। ওকে, এবার এটা হচ্ছে f ড্যাশ, এটা হচ্ছে f ড্যাশ 0, অর্থাৎ এখানে ফাংশনটার আবার যদি আমি ডেরিভেটিভ করি তাহলে আমি এই পয়েন্টটায় পাবো হচ্ছে 0। এটা ধর ফাংশনের ডেরিভেটিভ, আলাদা একটা কিছু। এইখানটায় যদি আমি দেখি সেটার ভ্যালু আমি পাচ্ছি 0, আর এখানে ভ্যালুটা পাচ্ছি 1। এই হচ্ছে ব্যাপার, মানে টাইমটার রেসপেক্টে আমার ওটাকে ওখানে প্লেস করতে হচ্ছে। বোঝা গেল? হ্যাঁ বোঝা যাচ্ছে। এখন ঘটনা দেখ, ব্যাপারটা হচ্ছে আমি এটা তোদের সলভ করে দেখাতে পারি, কিন্তু কথাটা হচ্ছে তোদের যেহেতু টেবিলটা এখনো আমি দিই, সেই কারণে এটা একটু তোদের বুঝতে অসুবিধা হবে। দেখ, এটা সলভ করলে যেটা হবে আর কি, আমি দেখিয়ে দিই, তাহলে তোদের সলভেশনটা কিরকম ভাবে হয় সেটা বুঝতে সুবিধা হবে। এক সেকেন্ড। তোদের টেবিলটা থাকলে, তোরা যদি টেবিলটা, মানে আমি আজকেই টেবিলটা শেয়ার করে দেবো, ওটা একটু নিজেরা প্র্যাকটিস করে নিবি, একটু দেখে নিবি টেবিলটা। তাহলে কি হবে, কোন স্টেপের পর কোন স্টেপ করছে এগুলো তোদেরকে বললে তোরা বুঝতে পারবি। দেখ, এই যে উপরের এই ইকুয়েশনটা আছে, ধর এটাকে যদি আমি ল্যাপ্লাস করি তাহলে কি করবো, এটাকে এল লিখতে হবে, এল লিখে এই পুরো ইকুয়েশনটা ধর লিখতে হবে। আমি আর লিখছি না, ওটা টাইম লাগবে। আমি যেটা করছি ওইটাকেই একবার ইয়ে করে দিচ্ছি, ওইটাকে এল দিয়ে করে দিচ্ছি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই তো তাদের? হ্যাঁ, এই হলো আমার জিনিসটা। এইবার দেখ, এটা আমি জিরোটা তো আমার ইকুয়েশনে বলা ছিল, আমি তো এখন জিরোটা এখানে রাখবো না, জিরোটাকে মুছে দিলাম। ধর এটাকে আমি কিরকম ভাবে চেঞ্জ করতে পারি, দেখ এখানেতে আমরা একটা জিনিস শিখবো পরে, সেটাকে বলা হচ্ছে লিনিয়ারিটি। দেখ, এটাকে একদম সিম্পল অ্যালজেব্রিক ফাংশনে এলটাকে আমি এদের সঙ্গে গুণ করে দেবো। দেখ, সিম্পল এল এফটি, মানে এটাকে ব্র্যাকেটে রাখতে হয়, প্লাস 3l f dash t প্লাস 2l শুধু ft। দেখ, এটা মানে একদম অ্যালজেব্রিক ভাবে জিনিসটা করা যাচ্ছে, কোনো সমস্যা নেই এটাতে। এবার দেখ, ইয়েস, হ্যাঁ, প্রত্যেকটা আলাদা আলাদা করে ল্যাপ্লাস হবে। এবার দেখ, আমাদের যে টেবিলটা আছে, টেবিলটা দেখলে তোরা দেখতে পারবি যে f ডাবল ড্যাশ t, ঠিক আছে, এই f ডাবল ড্যাশ t টাকে আমরা জেনারেলি a স্কয়ার ধরি, মানে ওটা ল্যাপ্লাসটা হচ্ছে a স্কয়ার। তার মানে এইটার এগেইনস্টে আমি এটাকে লিখতে পারি a স্কয়ার। তারপরেরটা যেটা আছে, এইটাকে আমরা যখন ল্যাপ্লাস করি এখান থেকে আমরা পাই s। আর মানে এটাকেও আমাকে ডিফাইন করলে বোঝানো যায়, মানে বেসিক্যালি জিনিসটা কি রকম, যখন একটা আরবিটারি জিনিস হচ্ছে, একটা আরবিটারি জিনিসের এরকম যখন আমি একটা সিগন্যালকে দেখছি, ধর সিগন্যালটা এইরকম ভাবে ডিফাইন্ড, এইরকম ভাবে ডিফাইন্ড, কোনো একটা এমন কিছু, ধর এই পার্টটাতে গিয়ে জিনিসটা হয়তো হয়ে যাচ্ছে 0 বা সামথিং, এই পার্টটাতে গিয়ে বাকিটাতে এটাতে বাড়ছে বা এটাতে কমছে, এরকম ভাবে যদি জিনিসটা থাকে, মানে এটা পুরো এটা মানে 3D জিওমেট্রিক ব্যাপার দিয়ে বোঝাতে পারলে ভালো হতো। আমার কাছে সেরকম কিছু এই মুহূর্তে নেই, তো সেইটা দেখা যাচ্ছে যে যখন ওটা ft, তখন তার ভ্যালুটা হচ্ছে টেবিল অনুসারে 1/s, আগেই আমি বলেছি। আর দাদা ওটা ps হবে, ft যদি 1 হয় তাহলে 1/s, ভুল বললাম, এটা হচ্ছে a স্কয়ার, এটা s, আর এটার ভ্যালু হচ্ছে 1। l of ft is equal to 1, l of ft is equal to যদি 1 হয় তাহলে এখানে আমি পাচ্ছি 2। আচ্ছা সরি, এখানে একটা জিনিস ভুল করেছি, এখানে 3টা দেওয়া উচিত ছিল, 3। তাহলে এই হচ্ছে আমার সলিউশন, ঠিক আছে।
এইবার এই যে জিনিসটা আমি পেলাম, এই জিনিসটাকে আমি কি করব, এই জিনিসটাকে এবার যদি আমি ধর a স্কয়ার প্লাস 3s প্লাস 2 এটাকে যদি a log ft দিয়ে গুণ করি। দাদা শুনতে পাচ্ছ? হ্যালো, শুনতে পাচ্ছিস না? বলছি ঝড় উঠেছে তো আমাদের এখানে, বৃষ্টির আওয়াজে কিছু শুনতে পাচ্ছি না। কারেন্টও চলে গেছে, ঘর পুরো অন্ধকার হয়ে গেছে। হ্যাঁ দাদা আমাদের এখানেও। আচ্ছা ঠিক আছে, ঝড় হচ্ছে তো দাদা। আমি যেটা বলছি শোন, তাহলে আজকে এই ক্লাসটা এখানে এই পর্যন্ত থাক, কারণ তোদের তো আমি টেবিলটাও এখনো দিইনি, এটা বেকার বেকার করিয়ে যাবো, কিছু বুঝতে পারবি না। মানে একটা আইডিয়া পেলি তো? হ্যাঁ দাদা। না, দেখ ব্যাপারটা হচ্ছে যে এইটাকে আমরা সলভ করার পর এমন একটা কিছু পাবো যেটা শুধু এস এর ফর্মে আসবে, সিঙ্গেল এস এর ফর্মে আসবে, এ স্কয়ার বা এমনি এসব কিছু নয়, সিম্পল এস এর ফর্মে আসবে এস। এবার আমরা জানি এসটাকে উল্টে দিলে টি হয়, মানে ইনভার্স করলে, তাহলে দেখ ft পাওয়া যাবে। টোটাল জিনিসটা ছিল সেটা কনভার্ট হয়ে গিয়ে একটা সিম্পল টি এর ইকুয়েশনে আমি আউটপুট পাবো। বোঝা গেল? এইটা হচ্ছে আমার আলটিমেট গোল অফ ডুইং ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। অবভিয়াসলি, কারণ তোকে তো আউটপুটটা দিতে হবে টাইম ডোমেইনে, ফ্রিকোয়েন্সি ডোমেইন তো জাস্ট ইমাজিনারি, দ্যাট ডাজন্ট এক্সিস্ট। Time domain is real, that exists, but in case of frequency domain, it doesn't exist. It's completely imaginary to find out equations, solution for several equations. হ্যাঁ, তো আমি যেটা করব তোদের সঙ্গে একটা টেবিল শেয়ার করে দেবো, সেই টেবিলটা তোরা দেখে একটু বোঝার চেষ্টা করবি, তারপর এই অঙ্কগুলো এবং এর বিভিন্ন আবার রুলস আছে, লিনিয়ারিটি আছে এবং আরো এরকম কনভার্জেন্স বলে একটা জিনিস আছে, এই জিনিসগুলো একটু একটু করে যদি না বুঝিয়ে দিই, যদিও এগুলো হায়ার ইয়ের জিনিস, তাও একটু যদি না বুঝিয়ে দিই তাহলে ব্যাপারটা বুঝতে অসুবিধা হবে। তাই আপাতত আজকে জিনিসটার সঙ্গে জাস্ট পরিচয় ঘটলো। পরিচয় পর্বটা খুব সুখকর হয়নি বোধহয়, খুব একটা কারোরই হয় না, কারণ ল্যাপ্লাস প্রথম দিনই কেমন একটা বিদঘুটে জিনিস বলে মনে হয়, বাট আস্তে আস্তে ব্যাপারটা সহজ হয়ে যাবে, আই গ্যারান্টি। কিছুটা হলেও বুঝেছিস তো? এটা আমায় বল, এইটুকু হ্যাঁ 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 দাদা, বুঝেছি। বলছি যে বল না বুঝি দাদা, বলছি যে তুমি এইমাত্র যেটা বললে সিম্পল এস এর ফর্মে আনতে হবে, মানে এস স্কোয়ারও রাখা চলবে না, মানে হচ্ছে একদম ওই মানে কোনো কনস্ট্যান্ট রাখা যাবে না সামনে। না, ধর এইটাকে যদি আমি এটা এই যে প্র্যাকটিক্যাল ইকুয়েশনটা, এটা ধর এরকম কিছু একটা সলিউশন আসবে। দাঁড়া এক সেকেন্ড, আমি এটা অ্যানসারটা কোথায় আছে না, বইয়ের পেছন দিকে অ্যানসারটা থাকে, এটাকে সলিউশন করলে লাস্ট পার্টটা যেটা আসবে, এটা ইনভার্সটা করে দেয়া নেই, এটা লাস্ট পার্টটা এরকম আসবে। দেখ, এতে কোনো এ স্কয়ারের ফর্ম আছে? এই যে জিনিসগুলোকে তুলে রাখো। এতে কোনো এ স্কয়ারের ফর্ম নেই। আমি দুটো আলাদা আলাদা টি এর ফাংশনে, মানে এটাকে দেখ ইনভার্স ল্যাপ্লাস করলে দুটোকে আলাদা আলাদা করে করতে পারবো আমি, আলাদা আলাদা করে দুটোকে ইনভার্স করলেই আমি এখান থেকে টি এর ফাংশন একটা পেয়ে যাবো, সিম্পল। তো ঠিক আছে, আমি ওইগুলো শেয়ার করে দেব। আচ্ছা, চিন্তার কোনো কারণ নেই। আর সৌরভ, অ্যাটেন্ডেন্স দিয়ে দেবো। সৌরভ অ্যাটেন্ডেন্স নিয়েছিস তো? অ্যাটেন্ডেন্স দিয়ে দেবো। হ্যাঁ নিয়েছি, দিয়ে দেবো এখনই। পাঠিয়ে দিবি? ঠিক আছে দাদা, এখনই পাঠিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই শেষ হলো। ঠিক আছে। ঠিক আছে। টাটা।